তৈলচিত্র, লেখক নূরজাহান আক্তার আলো, পর্ব সংখ্যা 6। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস। তখন সন্ধ্যা 7টা। পশ্চিম দিগন্তে সূর্যটা অনেক আগেই বিদায় নিয়েছে। দিনের কোলাহল তিমির হয়ে এসেছে নিগড় সন্ধ্যায়। বাড়ি বাড়ি জ্বলে উঠেছে সন্ধ্যাবাতি। একটু পরে মাগরিবের আজান হলো। আজানের সুমধুর ধ্বনি ছেয়ে গেল পুরো এলাকায়। হিমাদ্রি অজু সেরে বের হয়েছে দেখে ওসমান সাহেব বসে আছেন। তাকে দেখা মাত্রই ওষ্ঠকোণে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালেন। এরপর কি ভেবে যেন হিমাদ্রির মাথায় সাদা চাপ চওড়া টুপিটি পরিয়ে দিলেন। ছেলেটার মুখজুড়ে এখনো অজুর পানি লেগে আছে। অজু করতে গিয়েই বোধহয় কপালের ওপর পড়ে থাকা চুলগুলো ভিজিয়ে ফেলেছে। তবে সেখানে বেশ কি লাগছে তাকে দেখতে। কে বলে পুরুষের সৌন্দর্য ভালো পোশাকে নতুবা অঢেল টাকায়? তারা হয়তো অজুর পরেও তাদের পবিত্র মুখখানি দেখেনি। আর দেখেনি বলেই পুরুষের সৌন্দর্যের সুনাম করতে শেখেনি। মনে মনে হিমাদ্রির প্রশংসা করলেন তিনি। অতঃপর নরম সুরে বললেন, অজুর পানি মুছতে নেই, অজুর পানির সঙ্গে পাপ ঝরে পড়ে। এবার তাড়াতাড়ি চলো বাবা, মাগরিবের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। জি। তা নামাজ কি নিয়মে পড়া হয়? জি। তবে আজ থেকে নিয়মই পড়ব। নিয়মিত পড়া হয়? জি না, তবে আজ থেকে নিয়মিতই পড়ব ইনশাল্লাহ। আমি কি নামাজের ওয়াক্ত ডেকে দিব? ডাকলে খুশি হব। তারপর ওনার বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে হাঁটা ধরলেন। মসজিদে পৌঁছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে অনেকেই বের হয়ে যাচ্ছে, কেউ বা মুয়াজ্জিনের সঙ্গে কথা বলছে। কয়েকজন এক কোণে কোরআন নিয়ে বসলেন। ওনাদের বাড়ি গিয়ে অযথা সময় নষ্ট না করে এখন কোরআন পড়বেন, একেবারে এশারে নামাজ পড়েই বাড়ি ফিরবেন। প্রতিদিন এটাই করেন। হিমাদ্রি উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে সে অনেককেই নজরে পড়েছে, তবে তাদের দেখে বোঝা যাচ্ছে যে সে এই এলাকার নয়। তবে কে সে? কারো বাড়ির মেহমান। বের হতে হতে উৎসুক দৃষ্টিতে অনেকে তাকে পর্যবেক্ষণ করলো। নতুন মানুষ দেখে তাকানোর সব দেশেরই রীতিনীতি কে জানে। মসজিদের ভেতরে স্থাপত্য শৈল দেখি হিমাদ্রি মুগ্ধ না হয়ে পারল না। নিখুঁতভাবে কারুকাজ করা। ওসমান সাহেবের বাম পাশে দাঁড়িয়ে পুরো মসজিদের দৃশ্যে দৃষ্টি বুলালোতে সে। তাকে এভাবে দেখতে দেখে ওসমান সাহেব নিজেকে জানালেন, ব্যবসায় লাভের তৃতীয় অংশ দিয়ে তিনি মসজিদে একাই তৈরি করেছিলেন, যাতে আরো 10 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। একদম মনের মতো করেই বানিয়েছেন। জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকেন তাহলে এটি হলো একটা। হিমাদ্রি চুপ করে শুনলেন। ভদ্রলোক বেশ গুছিয়ে কথা বলতে জানে, আর সে বরাবরই নীরব শ্রোতা। বলার থেকে শুনতে পছন্দ করে ঠিকই। তখন তাদের দিকে রেহান আলী নামের এক ব্যক্তি এগিয়ে এলেন। হাসি মুখে সরল মানুষ তিনি। এসে ওসমান সাহেবকে উদ্দেশ্য করে বলল, ওসমান সাহেব, এটা তো ঠিক হচ্ছে না। ওসমান সাহেব তখন হিমাদ্রিকে মসজিদ ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আচমকা পরিচিত কণ্ঠ শুনে ঘুরে তাকালেন। রেহমান আলী দেখে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আরে রেহমান ভাই যে, কি খবর আপনার? দিলকান কেমন যাচ্ছে? আল্লাহর মেহমানদারিতে ঠিক চলছে। তবে আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করেননি ওসমান ভাই। আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। কিসের কথা বলছেন ভাই? আমি সত্যি বুঝতে পারছি না। আমার দ্বারা কোনো ভুল হয়েছে? ভুল তো অবশ্যই হয়েছে। জামাতা নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন, অথচ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন না। এটা একদমই ঠিক না ভাই। এ কথা শুনে ওসমান সাহেবের মুখ মুহূর্তে থমথমে হয়ে গেল। অস্বস্তিতে কপাল গোটালেন তিনি। তবে পরিস্থিতি সামাল দিতে বললেন, না ভাই, আপনার বুঝতে ভুল হয়েছে। সে আমার আত্মীয়ের ছেলে, এখানে বেড়াতে এসেছে। আপনি যা ভাবছেন তা না। আর মাহিনুরের বিয়ে এখন দেব না আমি। মেয়ে আমার পড়াশোনা করতে চায়। আমি একদিন মেয়ের ইচ্ছেকে মূল্যায়ন করেছি, আগামীতেও করব। ওনার অকপটের জবাবে রেহমান আলী যেন থমথম খেয়ে গেলেন। আসলে ওনারই দোষ নেই, কারণ ওসমান সাহেব এর কাছে যতবারই মেহনুরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন ততবারই ফিরিয়ে দিয়েছেন। তাই আর ওসমান সাহেব বাংলাদেশি, এজন্যই বাংলাদেশি জামাতা নেওয়ার ইচ্ছা কথা জানিয়েছিলেন। তাই ছেলেটাকে এভাবে দেখেই হয়তো মেহনুরের স্বামী ভেবেছিল। তবে ছেলেকে দেখতে বেশ, জামাতা হলেও সমস্যা নাই। তাই তিনি হাসতে হাসতে পুনরায় বললেন, ও আপনি তো একবার বলেছিলেন বাংলাদেশি জামাতা নেবেন, তাই ভেবেছি এটাই হয়তো। তবে এ ছেলে যদি মাহিনুরের জামাই হয় তাহলে কিন্তু মন্দ হবে না, বরং দুজনকে বেশ মানাবে।
আমার কথা আমার কথা ভেবে দেখবেন ওসমান ভাই, কতটুকু বলেই ভদ্রলোক নিজেই হো হো করে হেসে উঠলেন, যেন কথা বলার পরে হাসার বাধ্যতামূলক তার জন্য। কিন্তু স্বল্প পরিচয়ে এমন এক অতিথির সামনে এমন অসংলগ্ন কথাবার্তারা পছন্দ হলো না ওসমান সাহেবের। মেয়ে নিয়ে এসব কথা শুনতে ইচ্ছুক নয় উনি। উনি এবার সরাসরি তাকালেন হিমাদ্রির প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু হিমাদ্রি নির্বিকার, যেন সে কিছুই শোনেনি। একদম শান্ত, মুখে কুলুপেটে দাঁড়িয়ে আছে। রেহমাত আলীর কথায় উনি হিমাদ্রির দিকে তাকালেন, বোঝার চেষ্টা করলেন কেন হঠাৎ করে রেহমান এমন কথা বললেন। ছেলেটার গায়ের রং ফর্সা, সামরিক বাহিনীর সদস্যদের মতোই বেশ লম্বা চওড়া, প্রশস্ত কাঁধ, বুকো, মুখ জুড়ে অদৃশ্য দৃঢ়তা, চোখ দুটো ক্ষীণ তীক্ষ্ণ, জোড়া ভুরু নেশাভান করে নাকেই। দেখে অবশ্য ভালোই মনে হচ্ছে। করলে করুক, দুদিনের অতিথি, তাতে কি? এত ভাবার সময় নেই। ভালোভাবে থাকলে রাখবে, নয়তো বিদায় করতে হবে, সময়ও লাগাবে না। বলা বাহুল্য, মেহিনুর ওনার একমাত্র মেয়ে, কলিজার টুকরা। ওনার পুরো তল্লাটে মেহিনুরের মতো ভদ্র শান্ত মেয়ে একটাও নেই। তার এ কথা উনি বুকুচিয়ে গর্ব করে বলতে পারে। আর সেই মেয়েকে তো আর আর যার তার হাতে তুলে দেওয়া যায় না, যার সাথে জুটি বাঁধার কথা ভাবতে পারে না। মেয়েকে ওরা নিজেই বলেছিল যে সে কখনো হারাম সম্পর্কে জড়াবে না, বাবা মায়ের অসম্মান হয় এমন কাজ করবে না। শুধু আবদার, তাকে যেন অনার্স অব্দি পড়তে দেওয়া হয়, অনার্সের পর যেন বিয়ে শাদির পর কথা ওঠে। এর মধ্যে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে সবার আগে ওনাকেই জানাবে, উনি না হয় ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেবে। যেখানে মেয়ের প্রতি ওনার অগাধ বিশ্বাস, সেখানে বাইরের কারো কথায় এত কিছু ভাবতেই চলে না। মনে মনে উনি রেহমাত আলীর মুখের ওপর অসন্তুষ্ট হলেন খুবই, তবে মুখে কিছু বললেন না। স্বল্প কথায় বিদায় নিয়ে হিমাদ্রিকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। অতঃপর খাওয়া দাওয়ার পর বসে অতিথিশালে এসে ওনারা, মাহিনুর আর নুরাইদ এখনো ভেতরে আছে, এ কথাও জেনেছে সে, তাই সরাসরি দরজামুখী দাঁড়ালো না, ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলো। এই সময়টুকুতেই বুঝে গেছে ওসমান সাহেব যথেষ্ট ধার্মিক একজন মানুষ, সহ ধর্মিনী আর মেয়েকে যেভাবে তৈরি করেছেন, আর ওনাদের সম্মান জানতেও সেও মেহনুরের মুখোমুখি হলো না। ছেলেটার কাজে ওসমান সাহেব খুশি হলেন। অতিথিশালার দরজায় নক করেই খুলতে বললেন। বাবার কণ্ঠ শুনেই নুরাইদ দরজা খুলে দিল। মাহিনুর চুপ করে বিছানার এক কোণে বসেছিল। এখানেই জায়নামাজও আছে, দুই ভাই বোন নামাজ পড়েছে, পুরো রুম সুন্দর করে সাজানো গোছানো। উনি ইশারা করলে ওরা বেরিয়ে এলো। মাহিনুরকে বলল নুরাইদকে নিয়ে বাড়ি চলে যেতে, তাদের মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। এ কথা শুনে দুই ভাই বোন নিশ্চুপে নিচু স্বরে গল্প করতে করতে হাঁটা ধরলো। বাড়ি গেট অব্দি গিয়ে দুজনেই দৌড়াতে শুরু করলো। ছেলে মেয়ের কাণ্ডে হাসলেন ওসমান সাহেব। এরা পারেও বটে। উনি হিমাদ্রিকে ডেকে নিয়ে অতিথিশালে প্রবেশ করলেন। এখানে কোথায় কি আছে দেখিয়ে বুঝিয়ে দিলেন, তারপর তাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেলেন। হিমাদ্রি দরজা বন্ধ করে পুরো রুমে চোখ বুলালো, নাকে এসে ধাক্কা দিল মিষ্টি একটি সুগন্ধ, ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণের মতো। রুমে আহামরি আসবাবপত্র নেই, এছাড়াও আছে একটা খাট, আলমারি, চেয়ার, টেবিল ও এক সেট সোফা, জানালায় ঝুলতে থাকা সাদা পর্দা। হিমাদ্রি এগিয়ে এসে জানালার পর্দা সরাতে নজরে পড়ল দূরের আলবর্জ পাহাড় কেমন সিনা উঁচিয়ে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। সে সরে এসে বিছানায় বসলো। বিছানায় হালকা ল্যাভেন্ডার কালারের বেডশিট বিছানো, তার ওপর ছোট ছোট ডেইজি ফুলে আঁকানো। রুচিসম্মত বলা চলে। রুচির সঙ্গে রুমের সাথে লাগাওয়া ওয়াশরুম, তার ডান দিকে ছোট একটা রান্নাঘর, রান্নাঘরে তাকে সিরামিক্সের জিনিসপত্র সহ গ্যাসের চুলার ব্যবস্থাও আছে। হিমাদ্রি পুরো রুম নজরদারি করে গোসল সেরে নিল, মাথা মুছতে মুছতে কফি বানালো, তারপর কফির মগ নিয়ে বেডের উপর বসলো, ল্যাপটপ অন করে কাজে মন দিল। হঠাৎই ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই হঠাৎ ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। মুনতাসিরের কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেজ করে ওকে। ওহ বন্ধুরে, আর আসবি না গ্রামে ঘুরতে? গোয়ামারা গ্রামে আইসা পড়ছি আমি বিপাকে, আর আসবো না গ্রাম ঘুরিতে। কথা কানে যাচ্ছে না? আজ নাচ থামলেই কপালে বহুত দুঃখ আছে। নাচ
উঠে দাঁড়া বলছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন মুখ বুঝে আমার আদেশ পালন করতেই হবে, করতে বাধ্য তুই। শামীম কথাখানা বলতেই শপথ করে বেল্টের বাড়ি বসালো বকুলের পিঠে। বকুল শুধু কাটা মুরগির মতোই ছটফট করছে। ফর্সা পিঠে রক্ত জমাট বেঁধে গেছে। এখন রাত প্রায় 1টা। পাশের রুমের মেয়েটা ঘুমিয়ে আছে। তার কান্নার আওয়াজে যদি উঠে যায়, তাই সে নীরবে কাঁদতে লাগলো। চোখের পানির পথ দেখতে পাচ্ছে না। শরীরে মারের ব্যথায় জর্জরিত, নাক দিয়ে রক্ত পড়ছে, কপালের এক পাশ ফুলে কালশিটে হয়ে গেছে, গায়ে বেল্ট দিয়ে মারার দাগ। বকুল কাঁদতে দেখে শামীম চুলের মুঠি ধরে টেনে উঠে দাঁড়ালো। তারপর সজোরে চর মারিয়ে হিসিসে বলল, বাইরে কেন গেছিলি? পুরানো নাগরকে দেখতে? আমাকে দিয়ে মন ভরে না? এখন এত ভালোবাসা কি আছে ওই ফকিনীর বাচ্চার মাঝে, জামার মাঝে নেই? তোকে বলেছিলাম না তুই বাড়ির বাইরে এক পাও পারবি না? কেন শুনলি না আমার কথা? ভয় লাগে না আমায়? আজ থেকে মেরেই ফেলবো আমি। এ কথা বলেই বকুলের গলা চেপে ধরে। বকুলের গলা থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হলো। পুরুষালী দেহের কাছে কি তার ওই দুর্বল দেহের শক্তি বড়ই তুচ্ছ না? চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়তে লাগলো। শামীম তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দিয়ে পুনরায় নাচতে বলল। বকুল বহু কষ্টে পা জোড়া ফেলল। সঙ্গে সঙ্গে রুম জুড়ে শুরু হলো ঘুঙুরের ঝুঙ্কার। তার দুপাশে পায়ের ঘুঙুর বাঁধা। একটা সময় নাচতে নাচতে খুব ভালোবাসতো। নাচের প্রতিটা মুদ্রার মধ্যেই সুখ খুঁজে পেত। ঘুঙুরের শব্দ ছিল অন্যরকম টান। স্বপ্ন দেখতো নাচ নিয়ে কিছু করবে, কিন্তু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছে তার জীবনে। তারপর ধীরে ধীরে জীবন থেকে শখ আহ্লাদ মুছে গেছে। এবার পান্টা গেলে বাঁচে সে। গত সপ্তাহে বাংলাদেশি প্যারা কমান্ডারের 8 সদস্যের একটি টিম ইরানে পৌঁছেছে। আলবর্স পাহাড়ের গহীন অরণ্যে অস্থায়ী ক্যাম্প করেছে তারা। তাদের ক্যাম্পটি দেখলে মনে হবে প্রকৃতির একটি অংশ। চারপাশে ঘন পাইন, ওক আর ঝোড়ঝাপ দিয়ে দিনের বেলায়ও অন্ধকার করে রাখা হয়। 8 সদস্যের জন্য 8 রঙের 8টি বিশেষ তাঁবু করা হয়েছে। সেগুলি এক নজরে শনাক্ত করাও সম্ভব না। আর তাদের 8 সদস্যের 6 জন ছেলে, বাকি 2 জন মেয়ে, প্রত্যেকে এক একটি কাজে পারদর্শী। মেয়ে যেমন তাদের দলনেতা আইমান চৌধুরী, তার কাজ রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণ ও শৃঙ্খলতা বজায় রেখে অভিযান চালিয়ে যাওয়া। স্কাউটের দায়িত্বে আছেন জাওয়াদ খান, তার কাজ দলের আগে কি পথ দেখানো, যদি সামনে কোনো শত্রু বা বিপদ থাকে সেটা খুঁজে বের করা। পারশুটারদের দায়িত্ব হচ্ছে আরিয়ান শাহ, আর তার কাজ হচ্ছে স্নাইপার রাইফেল নিয়ে দূরে পাহারা দেওয়া, পরিস্থিতি বুঝে দূর থেকে শত্রুদের লক্ষ্য করে গুলি চালানো। ডেমোলিশন বিশেষজ্ঞ দায়িত্বের ইস্তিখার রিয়াদ, তার কাজ পথ বাধা থাকলে বিস্ফোরণ ব্যবহার করেও পথ আবিষ্কার করা। রেডিও অপারেশনের দায়িত্বে আছে তানভীর হাসান, তার কাজ বেতার যন্ত্রের পাশে থাকা, বাইরে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং টিমের সবার সংকেত আদান প্রদান করা। মেডিকেল দায়িত্বে আছে সাকিব মাহমুদ, তার কাজ টিমের কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসায় সুস্থ করে তোলা এবং টিমের সবার শারীরিক পরিস্থিতি ও অবস্থান লক্ষ্য রাখা। সার্ভাইভাল বিশেষজ্ঞের দায়িত্ব আছে ফারহান নওরিন, তার কাজ অরণ্য, খাবার ও বিশুদ্ধ পানি খোঁজে এবং দিক করা এক প্রতিকূল পরিবেশে টিমের সদস্যকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ডিজিটাল বিশেষজ্ঞের দায়িত্বে আছে জাহান নুসরাত, তার কাজ শত্রুর কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নেটওয়ার্ক থাকলে তা হ্যাক করে তথ্য চুরি করা বা শত্রুর যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেওয়া। 8 জন এসে গহীন অরণ্যে ক্যাম্পের চারপাশে কৌশলভাবে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে, যাতে শত্রুর উপস্থিতি সহজে টের পায়। 8 জনই যথেষ্ট দ্রুত ও চতুর। এই অবধি তারা বেশ কয়েকটি মিশনও সফল হয়েছে। অন্যদিকে সঙ্গে গেলে কেন জানি ঝগড়া লেগে যায়, মূল্যমান্য হয়, আর আইমানের মতো করে বাকিরা টিমের মধ্যে শৃঙ্খলতা বজায় রাখতে পারে না। এজন্য আইমান স্যারকে তাদের ভীষণ পছন্দ, উনি ভীষণ মিশুক। এখানে আসার আগে আজকে তাদের 3য় দিন। আলবর্স পাহাড়ের চূড়ায় পাইন গাছের ফাঁক গলিয়ে আসছে দিনের আলো।
ক্যাম্পের ভেতরে একদম শান্ত, কথা শব্দ নেই, অথচ সবাই সজাগ। 8টি তাঁবুর মাঝে কমান্ডার সেন্টার তৈরি করে রাখা তাদের। সেখানে তাদের প্রতিটি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই মুহূর্তে নুসরাত বসে আছে কমান্ডার সেন্টারের মধ্যে, তীক্ষ্ণ দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে টাইপিং করছে। তার পাশে বসেই রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করছে তানভীর। নুসরাত এভাবে ভুরু কুঁচকে সিরিয়াস মোডে কাজ করছে দেখে মুখ বাঁকালো সে। কালকেই কুরিয়ানা আখরোট চিবোতে চিবোতে নিচু স্বরে শুধালো, কিছু পেলে নাকি নুসরাত? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? এত ভুরু কুচকাতে ভুরু উঠে যাবে তো। অবশ্যই সুন্দরদের ভুরু কুচকাতে দেখতেও ভালো লাগে। তানভীরের কথায় সে রাগলো না, বরং দৃষ্টিও না সরিয়ে বলল, ইরানি নেটওয়ার্কে একটা লো ফল পাচ্ছি। এনক্রিপশন বেশ জটিল, তবে দেখে মনে হচ্ছে আমাদের কোড দিয়ে ভাঙা সম্ভব হবে। এর জন্যই আমাদের মেন সার্ভারের কাছাকাছি যেতে হবে। এখানকার নেটওয়ার্ক খুব ডাউন, এত রিস্ক নেওয়া ঠিক হবে না। আর কোনো ওয়ে নাই? তখন বিরক্তিতে মুখে তাঁবুতে যেন প্রবেশ করলো জাওয়াদ। নুসরাতের পাশে থাকা বোতলের পানি ঢকঢক করে খেয়ে ধপ করে বসে পড়লো। তার মেজাজ চড়ে আছে। কিছুক্ষণ আগে ছোট কাজ সারতে কেবল বসেছিল, অমনি কোত্থেকে যেন একটা সাপের বাচ্চা এসে ভয় পাইয়ে দিয়েছে। তার আবারও সাপে ফোবিয়া। ভাগ্যিস মেন পয়েন্টে কামড় দেয়নি, দিলেই এই ইজ্জত কোথায় কিভাবে জানাতো সে। যাক, আবারও প্রমাণ হলো গরিবের আল্লাহ আছে। সে ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীর আর নুসরাতের দিকে। তাঁবুতে ঢুকতে ঢুকতেই শুনল নুসরাতের কথা, তাই বলল, পাহাড়ের ঢাল বেয়ে যে পথে আসে ওই পথে যাওয়ার কথা ভুলেও ভেবো না। পাশ দিয়ে আরেকটা যাতায়াত করে। আমি ফারহাদের সাথে জঙ্গলে ঘুরে বিকল্প একটা পথ খুঁজে বের করেছি, তবে সেটা বেশ খরা। ফারহা তখন সেখানে উপস্থিত ছিল, ব্যাকআপ গোছাচ্ছিল। তার কথা হচ্ছে দেখে ঘুরে তাকালো, নরম সুরে বলল, পথটা খারাপ হলেও কিন্তু নিরাপদ। আমি লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছি ওপর থেকে ড্রোন দিয়েও শনাক্ত করা যাবে না। আর হ্যাঁ, আমি ঝর্ণার পানি ফিল্টার করে নিয়েছি। সবার জন্য খাবার আর পানি যথেষ্ট পরিমাণে মজুত আছে। কেউ আবার কম করে পানি খেও না, শরীরে কিন্তু ফিট রাখতে হবে। তখন জাওয়াদ আশেপাশে তাকালো, তানভীরকে ইশারা করতেই জানতে চাইলো, অর্থাৎ আয়মান কোথায়? তখন সেখানে আয়মান এসে দাঁড়ালো। আয়মান সবার দিকে তাকিয়ে থেকে পকেট থেকে অনেকগুলো জলপাই বের করে দিল। বলল, ঝর্ণার দিকে গিয়েছিলাম, ফেরার সময় দেখি বড়সড় জলপাই গাছ, ডাল ভেঙে পকেট ভরে নিয়ে এসেছি। এ কথা বলেই জলপাই তাদের দিকে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তখন নুসরাত ডেকে বলল। আয়মান ঘুরে তাকাতেই সে বলল, উনার নাম মোহাম্মদ ওসমান। দীর্ঘ 27 বছর ধরে ঘোড়ার ব্যবসা করে। গোস্থলের সবচেয়ে বড় খামারটা ওনারই। এক ছেলে এক মেয়ে। মেয়েটা গোরস্থান বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, আর ছেলে ক্লাস 7-এ পড়ে। সহধর্মিণী আর 2 ছেলে মেয়ে নিয়ে ওনার পরিবার। ওনার বাম হাত ওনার শালা ইমদাদ গোস্তামির, তার ডান হাত। নুসরাত থেকেই থেমে গেল। সবাই এতক্ষণ তার দিকে তাকিয়ে কথা শুনছিল। তাকে হঠাৎ থেমে যেতে দেখে আয়মান চোখ তুলে তাকালো, ভুরু কুঁচকালো। হাতে থাকা একটা জলপাই মৃদুভাবে টোকা দিতে দিতে জিজ্ঞাসা করলো, ডান হাত? ওনার মেয়ে মেহনুর সিদ্দিকী। ও স্যার, আপনি কি এখনই চলে যাবেন? ঘোড়ার ব্যবসা শিখতে এসেছি, কাজে গাফিলতি করলে চলবে না।